আমেরিকা ও ইরানের মধ্যকার উত্তেজনা নিরসনে আবারও মধ্যস্থতাকারীর ভূমিকায় কাতার। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার 17 জুনের অন্তর্বর্তীকালীন চুক্তিকে এগিয়ে নিতে দোহায় কাতারি কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের সাথে বৈঠকের ঘোষণা দিলেও কাতার জানিয়েছে দুই বৈরী দেশের মধ্যে আপাতত সরাসরি কোনো উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে না, যা আগেই নাকচ করেছিল তেহরান। আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার কাতারের কর্মকর্তাদের সাথে বৈঠক করতে দোহায় এসেছেন। ইরান, লেবানন সহ আঞ্চলিক সব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এই আলোচনা হবে। তবে তারা এখানে ইরানিদের সাথে সরাসরি কোনো আলোচনা বা বৈঠকের জন্য আসেননি। গত সপ্তাহে দুপক্ষের পাল্টাপাল্টি হামলার ফলে চুক্তি কার্যকরের বিষয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠতে একটি কূটনৈতিক চ্যানেল সচল রাখার কথা নিশ্চিত করেছে দোহা। একই সাথে ইরানি তহবিল মুক্ত করার বিষয়ে আলোচনার কথাও জানিয়েছে কাতারি এই কূটনীতিক। এছাড়া হরমুজ প্রণালীর নিরাপত্তায় ওমানের সাথে সমন্বয়ের কথা জানান তিনি। $6 বিলিয়ন যেই ইরানি তহবিল আটকে থাকার কথা বলা হচ্ছে তা 2023 সালে আমেরিকা ও ইরানের মানবিক করিডোর চুক্তির অংশ। কাতার এই তহবিলের মালিক নয়, কেবল মধ্যস্থতাকারী হিসেবে অ্যাকাউন্টগুলো পরিচালনা করছে। আর হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচলের স্বাধীনতায় কোনো বাধা থাকা উচিত নয় বলেই আমরা মনে করি। এদিকে তেহরানে এক ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন দোহায় আলোচনায় আমেরিকানদের কোনো অংশগ্রহণ নেই, তবে কাতারের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনার কথা জানান তিনি। কাতারের সাথে বুধবার আমাদের যে আলোচনা হবে তা মূলত সমঝোতা স্মারকের শর্ত বাস্তবায়ন এবং ইরানের আটকে থাকা সম্পদ ছাড় করার বিষয়ে। আমি আবারও জোর দিয়ে বলছি, আগামী দিনগুলোতে আমেরিকান পক্ষের সাথে কোনো স্তরে আমাদের বৈঠকের কোনো পরিকল্পনা বা সূচি নেই। বাঘেই বলেন, ইরান তার দায়িত্ব সম্পর্কে অন্য যে কোনো পক্ষের চেয়ে ভালো অবগত এবং সেই দায়িত্ব পালনের সক্ষমতাও তাদের রয়েছে। অন্যদের হস্তক্ষেপ অবশ্যই কোনো সৎ বা ইতিবাচক উদ্দেশ্য নিয়ে করা হয় না এবং তা কেবল পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। অন্যদিকে এক্সপোস্টে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন ওয়াশিংটন চুক্তি মানলে তেহরানও তা মেনে চলবে। যে কোনো অযৌক্তিক ও ভিত্তিহীন হুমকির জবাবে তেহরান যৌক্তিক সিদ্ধান্ত এবং দৃঢ় প্রত্যয় গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন পেজিশকিয়ান। রাতের অন্ধকার চিরে আকস্মিক এই বিকট বিস্ফোরণ উত্তর গাজার বেইত লাহিয়ায়। সোমবার মধ্যরাতে প্যালেস্টিনিয়ানরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই সময় আশ্রয় শিবির লক্ষ্য করে এই বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। কথিত যুদ্ধবিরতির 8 মাস পেরিয়ে গেলেও গাজায় থামেনি ইসরায়েলি বাহিনী পরিকল্পিত হত্যাযজ্ঞের নিষ্ঠুর মহোৎসব। বেইত লাহিয়া থেকে শুরু করে দক্ষিণের খান ইউনিস কোথাও মিলছে না নিরাপত্তা। ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন দক্ষিণের খান ইউনিসেও। সোমবারের এই হামলায় গুড়িয়ে গেছে বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানদের মাথা গোজার শেষ আশ্রয়স্থল তাঁবুগুলোও। বিশ্ব যখন ফুটবল খেলায় মত্ত, গাজাবাসী তখন প্রতিনিয়ত মৃত্যুর দিন গুনছে। হামলা চালিয়ে সব ধ্বংস করে দেয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো বিশ্বের কাছে আমাদের আকুতি। এই ধ্বংসস্তূপের মধ্যে আমাদের ফেলে রাখা চরম লজ্জাজনক। একটা মানুষ তাঁবুতে আশ্রয় নিয়েছিল, এখন সেই তাঁবুটাও শেষ। প্রতিদিন ইসরায়েলিরা আমাদের ওপর আঘাত করছে। গোটা বিশ্ব এখন বিশ্বকাপ দেখছে, আর আমরা দেখছি আমাদের জীবনের এই নির্মম ট্র্যাজেডি। বিশ্ব নেতাদের মধ্যস্থতায় হওয়া চুক্তি যে আদতে কোনো কাজে আসছে না, বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানদের চোখে মুখে সেই ক্ষোভ ও হতাশার ছাপ স্পষ্ট। এসব চুক্তি স্রেফ কাগজে কলমে সীমাবদ্ধ। কোনো যুদ্ধবিরতি নেই, কিচ্ছু নেই। এগুলো পুরো দুনিয়ার সাথে একটা তামাশা ছাড়া আর কিছু নয়। গত 3 বছর ধরে আমরা চরম দুর্ভোগ আর কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। এখন আমাদের যাওয়ার আর কোনো জায়গা বাকি নেই। নাসের হাসপাতালে এখন কেবলই স্বজনহারাদের আর্তনাদ। এই হামলায় নিহত হয়েছেন দিয়ানা আবু দারাজ এবং তার 1 বছর বয়সী কন্যা সন্তান সেওয়ার। নিরাপদ আশ্রয়ের খোঁজে বুক বেঁধেও শেষ রক্ষা হয়নি তাদের। হামলার মাত্র 5 মিনিট আগে তারা সতর্কবার্তা দিয়েছিল। কিছু মানুষ বের হতে পেরেছিল, আর কিছু মানুষ ভেতরেই আটকা পড়ে। দিয়ানা ওর 1 বছরের মেয়েটাকে কোলে নিয়ে দৌড়াচ্ছিল। ঠিক তখনই বোমার স্প্লিন্টার ওর পিঠে এবং মেয়ের মাথায় আঘাত করে।
গত বছরের অক্টোবরে আমেরিকার মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 1000-এরও বেশি প্যালেস্টিনিয়ান। অথচ প্রতিটি হামলার পরই তেল আভিভের সেই পুরনো অজুহাত, তারা কেবলই হামাস যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সামরিক আগ্রাসন ও ভূরাজনৈতিক অস্থিরতার মুখে নিজেদের সশস্ত্র বাহিনীকে আধুনিক ও অপরাজেয় করে তুলতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল ব্রিটেন। মঙ্গলবার এক বিশেষ ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দীর্ঘ প্রতীক্ষিত প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেন। এই মহাপরিকল্পনার আওতায় ড্রোনের উৎপাদন বৃদ্ধি, ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার জেট নির্মাণ এবং পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা জোরদারে ঢেলে সাজানো হচ্ছে ব্রিটিশ সামরিক খাত। Anyone sort of standing back and objectively would say this is a massive step forward if you take what we've already done, put the Defence Investment Plan alongside it, and the fact that it's strategic. It's not just funding today's capability, but tomorrow's capability as well, combined with the work that we've done. এই মেগা প্রজেক্টের আওতায় ড্রোন ও স্বয়ংক্রিয় প্রযুক্তির জন্য রেকর্ড 5 বিলিয়ন পাউন্ড বরাদ্দ দেওয়া হয়েছে, যা অ্যাপাচি হেলিকপ্টারের পাশাপাশি ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্রিটিশ বাহিনীকে 10 গুণ বেশি শক্তিশালী করবে। We go from strength to strength, and that is what I'm endeavouring to do. We want our people to be able to live in a world defined by peace, stability, and the rule of law. But the paradox of peace is that when the world is arming and aggression is rising, এছাড়া ইতালি ও জাপানের সাথে যৌথভাবে টেম্পেস্ট ফাইটার জেট তৈরিতে 8.6 বিলিয়ন এবং দেশের পারমাণবিক সাবমেরিন ও ওয়ারহেড আধুনিকায়নে 64 বিলিয়ন পাউন্ড ব্যয়ের ঘোষণা দেওয়া হয়েছে। ব্রিটেনের অর্থমন্ত্রী রেচেল জিপস মনে করেন, বদলে যাওয়া বিশ্বের বাস্তবতায় এটি দেশের জন্য সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। National security is economic security. Today, we uplift defence spending further. An additional £15 billion worth of funding by again reprioritising spending across government. এই ঐতিহাসিক পরিকল্পনার মাধ্যমে 2029 সালের মধ্যে ব্রিটেনের প্রতিরক্ষা ব্যয় জিডিপির 2.3% থেকে বেড়ে 2.7% উন্নীত হবে। এর ফলে আগামী 2035 সালের মধ্যে জিডিপির 3.5% প্রতিরক্ষা ব্যয়ের যে লক্ষ্যমাত্রা নেটোর সাথে নির্ধারিত হয়েছিল তা পূরণের পথে অনেকটাই এগিয়ে গেল ব্রিটেন। এক্সপোস্টে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটা। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো বা ডিআর কঙ্গোয় হু করে বাড়ছে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংক্রমণ। গত 15 মে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে এ পর্যন্ত দেশটিতে 1307 জন আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন 377 জন। বিশেষ করে ইবোলার বুন্দিবুগীয় স্ট্রেনের চিকিৎসায় এখনও কোনো পরীক্ষিত ভ্যাকসিন বা ওষুধ না থাকায় তৈরি হয়েছে চরম উদ্বেগ। কঙ্গোর ইউএনডিপি প্রতিনিধি ড্যামিয়ান মামা জানান, এই প্রাদুর্ভাব কঙ্গোর 1 মিলিয়ন মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে। পুরো আফ্রিকার অর্থনৈতিক ক্ষতি হতে পারে $3.6 বিলিয়ন পর্যন্ত। And it could cost Africa up to $3.6 billion in economic losses and put more than 300,000 jobs. মহামারীটি এখন কেবল কঙ্গোতেই সীমাবদ্ধ নেই, প্রতিবেশী উগান্ডাতেও কিছু কেস শনাক্ত হয়েছে এবং এটি দক্ষিণ সুদানেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কঙ্গোর বাস্তুচ্যুত মানুষের আশ্রয় শিবিরগুলোতে ছোঁয়াচে এই রোগটি নিয়ে সচেতনতা তৈরির কাজ চালাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। ড্যামিয়ান জানান, এখনই পর্যাপ্ত সম্পদ ও অর্থায়ন নিশ্চিত করা না গেলে এই জরুরি অবস্থা দীর্ঘস্থায়ী সংকটে রূপ নেবে। The resources and we step up, we can contain this outbreak and prevent further losses. If we do not, this health emergency risks becoming a much deeper. ইউএনডিপি তাদের প্রতিবেদনে 3টি সম্ভাব্য পরিস্থিতির কথা উল্লেখ করেছে। সবচেয়ে ভালো পরিস্থিতিতেও কঙ্গোর $1 বিলিয়ন এবং 55,000 কর্মসংস্থান নষ্ট হবে। আর ইরান সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে এবং ইবোলা রুয়ান্ডা ও অ্যাঙ্গোলায় ছড়িয়ে পড়লে আফ্রিকার সামগ্রিক জিডিপি $2.37 বিলিয়ন পর্যন্ত কমে যেতে পারে। সীমান্ত নিষেধাজ্ঞা, বাণিজ্য ব্যাহত হওয়া এবং যাতায়াত বিলম্বের কারণে আফ্রিকার অর্থনীতি ও পরিবেশগত ভারসাম্যের বড় বিপর্যয় ঠেকাতে বিশ্ব নেতাদের দ্রুত এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।